আমার পরম স্নেহের ছাত্রছাত্রীরা, তোমাদের আজকে আমি বংশগতিবিদ্যা সম্বন্ধে বলবো। ক্লাস 10-এর তৃতীয় অধ্যায়ে বংশগতি বিদ্যা সম্বন্ধে আমরা জানব। বংশগতিবিদ্যা কি বা কাকে বলে? বংশগতিবিদ্যা হলো যে পদ্ধতিতে জীব তার চারিত্রিক বৈশিষ্ট্যগুলো সন্তান সন্ততির দেহে সঞ্চারিত করে তাকে বলা হচ্ছে বংশগতি বা হেরিডিটি। আমরা লক্ষ্য করে দেখব যে কখনোই দুটো মানুষকে একই রকম দেখতে হয় না। আরও যদি ভালো করে আমরা লক্ষ্য করি, দেখব কুকুর বা বিড়াল থেকে কেবল কুকুর বা বিড়ালই জন্মায়, অন্য কোনো প্রাণী কিন্তু সৃষ্টি হয় না। এগুলো কেন হয়? কি করেই বা তার চারিত্রিক বৈশিষ্ট্যগুলো একটা প্রজন্ম থেকে আর একটা প্রজন্মে চলে যায়? কোন কোন বৈশিষ্ট্যগুলোই বা প্রকাশিত হয়, কোন কোন বৈশিষ্ট্যগুলোই প্রকাশিত হয় না? এইরকম মানুষের কৌতূহল একদম জীবনের সৃষ্টি লগ্ন থেকেই। সেই সৃষ্টি লগ্নের প্রথম থেকেই যে কৌতূহল তার খানিকটা নিরসন করেছিলেন অস্ট্রিয়াবাসী এক ধর্মযাজক, তার নাম ছিল গ্রেগর জোহান মেন্ডেল। তিনি চার্চের ধর্মযাজক ছিলেন, সাথে তিনি ছিলেন গণিতজ্ঞ। তিনি লক্ষ্য করে দেখেন যে পিসাম স্যাটিভাম মিষ্টি মটর গাছের মধ্যে কিছু কিছু বৈশিষ্ট্য পরবর্তী জেনারেশনে একই রকমভাবে তৈরি হচ্ছে, আবার কিছু কিছু বৈশিষ্ট্যগুলো আপাত অবলুপ্ত হয়ে গেলেও পরবর্তী ক্ষেত্রে চলে আসছে। তিনি আমাদের বিজ্ঞানসম্মতভাবে 1822 সালে তার যে লেখা, তার যে গ্রন্থ, তার যে তত্ত্ব সেটা প্রকাশিত হয় 1866 বা 65 সালে। তা সেই 1866 বা 65 সালে তিনি একটা বিজ্ঞানসম্মতভাবে ব্যাখ্যা দেন এবং তিনি বলেন কি যে মটর গাছের কোনো বৈশিষ্ট্যগুলো একটা জনিত্রী দেহ থেকে আর একটা জনিত্রী থেকে যখন সঞ্চারিত হয় তখন কোনো বৈশিষ্ট্যই কিন্তু অবলুপ্ত হয়ে যায় না। আমরা আসবো সেগুলো পরবর্তী ক্ষেত্রে, জেনে নেবো কি করে বংশ কিভাবে বৈশিষ্ট্যগুলো সঞ্চারিত হয়। তার আগে আমরা একটু ধারণা করে নিই যে আমাদের জীবদেহ কোষ নিয়ে গঠিত। কোষের মধ্যে থাকে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম, কোষের দুটো অংশ। সেই নিউক্লিয়াসের মধ্যে থাকে নিউক্লিয় জালিকা। আমি আবার পরে বলবো যাতে ছাত্রছাত্রীদের বুঝতে বা ধারণা করতে স্পষ্ট হয়। এখানে এই যে বিষয়, এইখানে ধারণা একদম যাতে পরিষ্কার হয়, খুব সহজে ছাত্রছাত্রীরা বুঝতে পারে, তারই আমি চেষ্টা করি এই ভিডিও বা তোমাদের যাতে উপস্থাপন করা যায় তোমাদের বিশেষ অনুরোধে এইরকম ধরনেরই ভিডিও বানাচ্ছি। তার আগে আমি অন্য ধরনের ভিডিও বানাতাম, খুব কৌতূহল উদ্দীপক ভিডিও। যারা একদম চ্যানেলের প্রথম তারা হয়তো জানো না যে কিভাবে পৃথিবীতে প্রাণ সৃষ্টি হয়েছিল, হ্যাঁ, বীজ আগে এসেছিল না গাছ আগে, ডিম আগে না মুরগি, এই সমস্ত কৌতূহল উদ্দীপক ভিডিও আমি দিয়ে দিয়েছি। আরও হার্টের খুব সুন্দর ভিডিও দেওয়া হয়েছে, হার্টের বিভিন্ন রোগ সম্বন্ধে জানানো হয়েছে কেমন করে হার্টের মধ্যে রক্ত সংবহন হয় সেগুলো জানানো হয়েছে। আরও জানিয়ে দেওয়া হয়েছে একটোপিয়া কার্ডিস, যেটা হচ্ছে বুকের বাইরে থেকে হৃৎপিণ্ডটা বেরিয়ে আসে, আরও মানে হৃৎপিণ্ডের বিভিন্ন রকম রোগ, এইগুলো সব আমরা বলে দিয়েছি, আলোচনা করে দিয়েছি। যারা জানো না তারা হয়তো পরবর্তী ক্ষেত্রে দেখে নেবে। এখন আমরা সমস্ত মনোসংযোগ দিই বংশগতিবিদ্যা। তাহলে বংশগতিবিদ্যার যে বিজ্ঞানের যে শাখায় কিভাবে জীবদের চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশিত হয়, কেমনভাবে একটা দেহ থেকে একটা দেহে সঞ্চারিত হয়, কি করেই বা তার চারিত্রিক বৈশিষ্ট্যগুলো যায়, এই সমস্ত বিষয় যে বিষয়ে আলোচনা করা হয় তাকে বলা হচ্ছে সুপ্রজনন বিদ্যা বা জেনেটিক্স। জেনেটিক্স কথাটা সবার প্রথম ব্যবহার করেন 1906 সালে বিজ্ঞানী বেটসন, BATESON, বেটেসন। তা বেটসন 1906 সালে আবিষ্কার করেন। এবার জিন সম্বন্ধে আমাদের একটু ধারণা করে নিতে হবে। জিন কি? জিন বলছিলাম যে আমাদের জীবদেহ কোষ নিয়ে গঠিত, সেই কোষের মধ্যে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াস মধ্যে নিউক্লিয় জালিকা থাকে। সেই নিউক্লিয় জালিকাগুলো মনে রাখতে হবে, নিউক্লিয় জালিকাগুলো যখন কোষ বিভাজন হয় তখন কিন্তু স্পষ্ট হয়ে যায় এবং আমরা ক্রোমোজোম রূপে দেখতে পাই। তাহলে সেই নিউক্লিয় জালিকাগুলো কি নিয়ে তৈরি? না ডিএনএ দিয়ে তৈরি। সেই ডিএনএর একটা নির্দিষ্ট অংশকে বলা হবে জিন। আবার বলছি, ডিএনএ একটা নির্দিষ্ট অংশ যেটা একটা চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ করবে তখন তাকে বলবো জিন। এবার সেই জিনটা কি থাকতে পারে? যেমন মটর গাছের ক্ষেত্রে খুব সুবিধা হয়েছিল, প্রত্যেকটা জিন প্রত্যেকটা ক্রোমোজোমের মধ্যেই ছিল। কিন্তু আমাদের ক্ষেত্রে কি হয়, মানুষের ক্ষেত্রে শুনলে অবাক হয়ে যেতে হয় যে মাত্র 46টা ক্রোমোজোম থাকে দেহকোষের মধ্যে, 23 জোড়া, তার মধ্যে পুরো 22টা হচ্ছে বা 44টা হচ্ছে অটোজোম, আর দুটো হচ্ছে সেক্স ক্রোমোজোম। পরে আমি বলবো, আবার বিস্তারিত সব বলবো। তা সেই 46টা ক্রোমোজোমের মধ্যেই প্রায় 30,000 ক্যারেক্টার থাকে, জিন থাকে।
সব থেকে বেশি জিন থাকে আমাদের 1 নম্বর ক্রোমোজোমে। এগুলো জানার দরকার নেই বা পরীক্ষা করবে না। 1961টা জিন থাকে আমাদের 1 নম্বর জিনে, 1 নম্বর ক্রোমোজোমের মধ্যে। মেন্ডেলের ক্ষেত্রে কি কি সুবিধা হয়েছিল? মেন্ডেল এত সুন্দর পেয়েছিলেন রেজাল্টটা কেন? না, উনি এমনই একটা সৌভাগ্যক্রমে গাছ বেঁচেছিলেন যে গাছের মধ্যে 7টা ক্রোমোজোম থাকে, 7 জোড়া ক্রোমোজোম থাকবে এবং 7 জোড়া চারিত্রিক বৈশিষ্ট্য প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ক্রোমোজোমে থাকবে, যার ফলে খুব সুন্দর রেজাল্টগুলো পাওয়া গেছিল। মেন্ডেলের একসংকর জননের কথা জানবো, দ্বিসংকর জননের কথা জানবো পরবর্তী ক্ষেত্রে। পরের যে ভিডিওটা প্রকাশ করব সেই ভিডিওতে আমি মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি সম্বন্ধে বলে দেবো এবং মানুষের জিনগত রোগ, যে ক্ষেত্রে ছাত্রছাত্রীরা খুব অসুবিধার মধ্যে পড়ে, ঠিক মতন বুঝতে পারে না কিভাবে বংশগতির ধারাগুলো একটা জেনারেশন থেকে একটা জেনারেশনে যায়, আমি খুব সহজ করে একদম যাতে সবাই বুঝতে পারে খুব সংক্ষেপে খুব সহজে আমি বলে দেবো সেই সমস্তগুলো। হ্যাঁ, তোমাদের বলছিলাম যে সমস্ত উদ্ভিদ এবং প্রাণীর দেহ কোষ নিয়ে গঠিত। আর সেই কোষের মধ্যে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম, ক্রোমোজোমের মধ্যে ডিএনএ। বলছিলাম ডিএনএ বংশগতির ধারক এবং বাহক, সেটা হচ্ছে 1953 সালে ওয়াটসন এবং ক্রিক আবিষ্কার করেছিলেন এবং তাদের নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল। এ তো গেল আগেকার দিনের ঘটনা, কিন্তু অনেক আগে, আজ থেকে প্রায় 200 বছর আগে, তখন হচ্ছে গ্রেগর জোহান মেন্ডেল, তার সেই সময় তিনি বংশগতির প্রথম ধারণা দেন এবং তিনি কি করেছিলেন? তিনি ছিলেন চার্চের ধর্মযাজক। তাহলে একটু গল্পের মতন করে বলি। তিনি দেখলেন কি যে মটর গাছকে নিলেন, নেওয়ার পরে তিনি লক্ষ্য করলেন কিছু কিছু মটর গাছ খাঁটি বৈশিষ্ট্যযুক্ত, অর্থাৎ খাঁটি বৈশিষ্ট্যযুক্ত মানে জেনারেশনের পর জেনারেশন তিনি লক্ষ্য করেন যে কিছু গাছ আছে মটর গাছ, তারা লম্বা উদ্ভিদ তৈরি করে। আবার কিছু মটর গাছ আছে তারা কেবল জেনারেশন আফটার জেনারেশন প্রত্যেকটা জনুতে বেটে গাছ তৈরি করে। তখন তিনি কি করলেন না, এই বেটে মটর গাছ এবং খাঁটি লম্বা মটর গাছের মধ্যে ইতর পরাগযোগ ঘটালেন। আচ্ছা, ইতর পরাগযোগ একটু আমি বলে দিই। মটর গাছ কি হয়, সব স্বপরাগযোগী, অর্থাৎ এদের একটা ফুলের মধ্যেই পুংকেসর চক্র এবং গর্ভকেসর চক্র থাকে। তাহলে যদি বাইরে থেকে কোনো কিছু প্রজাপতি বা মৌমাছি কিছু দরকার না হয়ে যায়, তাহলে আপনি তারা সেলফ পলিনেশন বা স্বপরাগযোগ ঘটবে এবং তাদের মধ্যে বংশ বিস্তার করবে, তারা বীজ তৈরি করবে, ফুল ফল থেকে বীজ তৈরি করবে। কিন্তু তিনি কি করলেন, খাঁটি লম্বা, অর্থাৎ এদের মধ্যে খাঁটি লম্বা, তাহলে বলছি কাদের? যাদের বৈশিষ্ট্যটা জেনারেশন আফটার জেনারেশন একই লম্বা খাঁটি লম্বা গাছ তৈরি করবে, তাদের বলছি খাঁটি উদ্ভিদ। আর বেটে বলছি কেন না, জেনারেশন আফটার জেনারেশন তারা হচ্ছে বেটে উদ্ভিদ তৈরি করবে। এই রকম দুটো বৈশিষ্ট্যর মধ্যে তিনি ইতর পরাগযোগ ঘটালেন। ইতর পরাগযোগ ঘটালেন মানে একটা ফুলের পুংকেসর চক্রগুলোকে তিনি নষ্ট করে দিলেন। এই পুংকেসর চক্রগুলো নষ্ট করে দেওয়াটাকে বলা হচ্ছে ইমাসকুলেশন। একটু জেনে নিতে হবে। আচ্ছা, ইমাসকুলেশন পদ্ধতিতে তিনি কি করলেন না, ইতর পরাগযোগ ঘটালেন। ঘটিয়ে তিনি অদ্ভুতভাবে লক্ষ্য করলেন কি সমস্ত উদ্ভিদই লম্বা হলো। তারপর তিনি হাল ছেড়ে দিলেন না, তিনি দেখলেন কি এই সংকর লম্বা উদ্ভিদগুলোর মধ্যেই তিনি আবার সেলফ পলিনেশন করালেন, অর্থাৎ তাদের মধ্যে স্বপরাগযোগ ঘটালেন। যখন তিনি স্বপরাগযোগ ঘটালেন তখন তিনি দেখতে পেলেন যে এদের মধ্যে কিছু লম্বা উদ্ভিদ তৈরি হচ্ছে, কিছু বেটে উদ্ভিদ তৈরি হচ্ছে। তাহলে প্রথম অপত্য বংশে কি পেলাম না, সবাই কিন্তু লম্বা উদ্ভিদ পেলাম। তাহলে যে বৈশিষ্ট্যটা প্রথম অপত্য বংশে প্রকাশিত হচ্ছে তাকে বলবো আমরা প্রকট বৈশিষ্ট্য। তাহলে বেটে এবং লম্বার মধ্যে কোন বৈশিষ্ট্যটা প্রকাশিত হলো না, লম্বা বৈশিষ্ট্যটা। তাহলে লম্বা বৈশিষ্ট্যটা হলো প্রকট বৈশিষ্ট্য বা ডমিনেন্ট ক্যারেক্টার, আর বেটে বৈশিষ্ট্যটা হলো রিসেসিভ ক্যারেক্টার বা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এবার তিনি খুব ভালো করে লক্ষ্য করলেন, তিনি গাণিতিক পদ্ধতিতে তিনি লক্ষ্য করলেন যে কতগুলো উদ্ভিদগুলোর মধ্যে কতগুলো বেটে হচ্ছে, কতগুলো লম্বা হচ্ছে। তিনি এমনি স্বাভাবিকভাবে বাইরে থেকে দেখে তিনি লক্ষ্য করে দেখলেন যে 3 ভাগ উদ্ভিদ, দেখো 3 ভাগ উদ্ভিদই লম্বা হয়েছে আর 1 ভাগ উদ্ভিদ বেটে হয়েছে। তিনি কিন্তু তাদের মধ্যে আবার আবার মানে থার্ড ফিলিয়াল জেনারেশনে তিনি স্বপরাগযোগ ঘটালেন। এবার এই যে 100টা উদ্ভিদগুলোর মধ্যে যে 3টে আমরা পেয়েছিলাম কি না খাঁটি লম্বা, অর্থাৎ 75% লম্বা পেয়ে গেছিলাম, আর একটা হচ্ছে খাঁটি বেটে পেয়েছিলাম। তিনি তারপর তাদের মধ্যে হচ্ছে সেলফ পলিনেশন ঘটালেন। ঘটিয়ে তিনি অদ্ভুত লক্ষ্য করলেন কি না, এই 3 ভাগ উদ্ভিদের মধ্যে 1 ভাগ উদ্ভিদ পরপর জেনারেশনেই লম্বা উদ্ভিদ তৈরি করছে, অর্থাৎ তখন তিনি লক্ষ্য করলেন যে 1 ভাগ অর্থাৎ 25% হচ্ছে খাঁটি লম্বা উদ্ভিদ,
আর দুভাগ এই আগের মতন সেকেন্ড ফিলিয়াল জেনারেশনে যেমন আমরা পেয়েছিলাম, ফার্স্ট ফিলিয়াল জেনারেশনে আমরা শঙ্কর লম্বা পেয়েছিলাম, দুভাগ হলো শঙ্কর লম্বা, আবার এক ভাগ হলো খাঁটি বেটে। তাহলে এর থেকে তিনি কি সিদ্ধান্ত নিলেন? সিদ্ধান্ত নিলেন যে যখন কোনো একজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্যযুক্ত জীবের মধ্যে সংকরায়ন ঘটানো হয়, আচ্ছা একজোড়া বলছি কেন, একজোড়া মানে খাঁটি আর হচ্ছে বেটে, খাঁটি লম্বা খাঁটি বেটে, তাহলে দুটো বৈশিষ্ট্য, তার মানে একজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য জীবের মধ্যে সংকরায়ন ঘটালে সেই প্রথম বৈশিষ্ট্যটি প্রকাশিত হয়, তাকে বলা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। এটা বিভিন্ন রকম বইতে বিভিন্ন রকম ভাবে থাকবে, কিচ্ছু চিন্তার কিছু নেই। তাদের এই মেন্ডেলের এক সংখ্যক জননের সূত্রটাকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে প্রকট প্রচ্ছন্নতা সূত্র বা ল অফ ডমিনেন্স অ্যান্ড রিসেসিভ একটা অংশ থাকে, আর একটা হচ্ছে পরবর্তী যে এক সংখ্যক জননের সূত্র সেটা বলা হয়। তাহলে দেখো কি জানা গেল যে এক জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য জীবের মধ্যে সংকরায়ন ঘটালে সেই চারিত্রিক বৈশিষ্ট্যগুলো কখনো মিশে যায় না, বরঞ্চ অপত্য জীব সৃষ্টিকালে তারা পৃথক হয়ে যায়, অর্থাৎ বেটে বৈশিষ্ট্যের উদ্ভিদ কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে বেটে বৈশিষ্ট্যের উদ্ভিদ যখন আমরা পেয়ে গেলাম, তার মানে বৈশিষ্ট্যগুলো হারিয়ে গেল না। মেন্ডেল কি সিদ্ধান্ত নিলেন যে কখনোই কোনো বৈশিষ্ট্য হারিয়ে যায় না, অপত্য জীব সৃষ্টিকালে সেটা প্রকাশিত হয়। প্রথম হয়তো অপত্য বংশে ফার্স্ট ফিলিয়াল জেনারেশন, F1 মানে ফার্স্ট ফিলিয়াল জেনারেশনে হয়তো প্রকাশিত হলো না, সেটা প্রচ্ছন্ন হয়ে রইল, কিন্তু তারপরে সেকেন্ড ফিলিয়াল জেনারেশনে আমি দেখো একটা চেকার বোর্ডের মতন করে দিয়েছি তোমাদের সুবিধার জন্য, আমি লাল এবং সবুজ কালি ব্যবহার করে দিয়ে দেখিয়ে দিয়েছি যে এটা এরকম চিহ্ন মানে কি বলতো, পুরুষের চিহ্ন, পরে জানবে তোমরা কেন। মেল গ্যামেট গুলো কি করে, চলে যায়, সেই জন্য অ্যারো চিহ্ন দিয়ে বোঝানো হয় মেল গ্যামেট। যদি কিছু লেখাও না থাকে তাহলে কিন্তু তোমাদের বুঝতে হবে এটা হচ্ছে মেল গ্যামেটকে মানে বলছে আর কি, বা আইডেন্টিফাই করছে। আর প্লাস চিহ্ন মানে ফিমেল গ্যামেট, জানো যে ডিম্বাণুগুলো কি করে, শুক্রাণুগুলো কে যুক্ত হয়ে ফার্টিলাইজেশন করে, সেই জন্য স্ত্রীদের বোঝানোর জন্য একটা ফাঁকা জায়গার উপরে প্লাস চিহ্ন বসিয়ে দেওয়া হয়, যেহেতু গ্যামেটগুলো এই মেল গ্যামেটকে ধরে নেয় বলে সেই জন্য প্লাস চিহ্ন দিয়ে দেয়। এটা দেখেই বুঝতে হবে এটা হচ্ছে স্ত্রী গ্যামেট আর এটা হচ্ছে পুরুষ গ্যামেট, সেটা তোমাদের এখন না জানলেও হবে দেখে ধরে নেওয়ার জন্য। তাহলে এবার মেল গ্যামেটগুলোর মধ্যে একটা একদিকে লিখে দিলাম, আর একটা এই যে এটাকে কি বলা হয়, চেকার বোর্ড। চেকার বোর্ডে আমি দেখো লিখে দিয়েছি, তাহলে একটা হচ্ছে খাঁটি লম্বা উদ্ভিদ পেলাম, দুটো হচ্ছে শঙ্কর লম্বা পেলাম, একটা হচ্ছে খাঁটি বেটে পেলাম। তাহলে যদি বলে যে এক সংখ্যক জননের পরীক্ষাটি, তাহলে তুমি লেখো বা পরীক্ষার সাহায্যে বর্ণনা করো, তাহলে তখন কি বলবে, তখন বলবে একজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্যযুক্ত জীবের মধ্যে সংকরায়ন ঘটালে সেই বৈশিষ্ট্যগুলো কখনোই মিশতে যায় না, বরঞ্চ অপত্য জীব সৃষ্টিকালে তারা পৃথক হয়ে যায়। এবার এক সংখ্যক জননের পরীক্ষাটা বলার সময় বলবে একটি খাঁটি লম্বা উদ্ভিদ নিলাম, একটি খাঁটি বেটে বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদ নিলাম, তাদের মধ্যে আমি ইতর পরাগযোগ ঘটানো হলো। ইতর পরাগযোগ ঘটানোর পরে প্রথম অপত্য বংশে সবকটা উদ্ভিদই লম্বা পেলাম, আর এই সবকটা উদ্ভিদটাকে বলা হচ্ছে কি, শঙ্কর লম্বা। হ্যাঁ, শঙ্কর লম্বা। এবার এই শঙ্কর লম্বা উদ্ভিদের মধ্যে প্রথম অপত্য বংশগুলোদের মানে কি করলাম না, স্বনিষেধ ঘটালাম, অর্থাৎ তাদের মধ্যে দেখালাম যে কি হয়। তখন দেখলাম যে তারাও গ্যামেট তৈরি করবে, সেই গ্যামেটগুলো চেকার বোর্ডের সাহায্যে লক্ষ্য করলে দেখা গেল কি, যে একটা বৈশিষ্ট্য তিনটে কিন্তু লম্বা উদ্ভিদ পাবো। তাহলে বাইরে থেকে দেখে যে বৈশিষ্ট্যগুলোকে জানা যায় তাকে বলা হচ্ছে ফিনোটাইপ বৈশিষ্ট্য। তাহলে ফিনোটাইপ বৈশিষ্ট্য আমরা কি দেখবো, যে তিনটে উদ্ভিদই লম্বা হলো আর একটা বেটে হলো, তাহলে ফিনোটাইপ অনুপাত মনে রাখতে হবে অবশ্যই 3:1। কেন, বাইরে থেকে যে দেখে বৈশিষ্ট্য যেটা পাওয়া যাবে তাকে বলা হচ্ছে ফিনোটাইপ বৈশিষ্ট্য। এবার তিনি কি করলেন, তারপরে আবার এগুলো বইতে দেয়া থাকে না গো, তারপরে তিনি স্বনিষেধ ঘটিয়ে তিনি দেখলেন যে এই তিনটে উদ্ভিদের মধ্যে একটা উদ্ভিদ বা 25% খাঁটি লম্বা, তারা জেনারেশন আফটার জেনারেশন লম্বা উদ্ভিদ তৈরি করছে, আর দুটো শঙ্কর লম্বা, তাদের মধ্যে কি না একবার লম্বা মানে 3 ভাগ লম্বা 1 ভাগ বেটে, ঠিক এই অনুপাতে তারা কিন্তু তৈরি করছে, কারা, শঙ্কর লম্বা। তাহলে 2 ভাগ হচ্ছে শঙ্কর লম্বা আর 1 ভাগ হচ্ছে খাঁটি বেটে। তাহলে খাঁটি বেটে মানে এরা পরপর জেনারেশনে কেবলই মাত্র বেটে উদ্ভিদ তৈরি করছে। তাহলে এর থেকে কি সিদ্ধান্ত নিলেন, সিদ্ধান্ত নিয়েছিলেন যে যখন একজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্যকে জীবের মধ্যে সংকরায়ন ঘটানো হয় তারা কখনো মিশে যায় না, বরঞ্চ অপত্য জীব সৃষ্টিকালে তারা সব পৃথক হয়ে যায়। হ্যাঁ, এবার তোমাদের আমি বলছিলাম এখানে যেগুলো গুরুত্বপূর্ণ জিনিস যেগুলো জানতে হবে, যে তোমাদের অ্যালিল কাকে বলে। হ্যাঁ, একটু আগে বলছিলাম তোমাদের এই যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো কোথায় থাকে, বলার সময় একটু আগে বলছিলাম যে আমাদের জীবদেহ কোষ নিয়ে গঠিত, কোষের মধ্যে নিউক্লিয়াস থাকে। আচ্ছা, দু ধরনের কোষ থাকে, দেহ কোষ এবং হচ্ছে জনন কোষ। এবার এটা কিন্তু খুব ভালো করে মনে রেখে দিতে হবে, দেহ কোষে ক্রোমোজোম সংখ্যা কত, আর হচ্ছে জনন কোষে হচ্ছে যে ক্রোমোজোম সংখ্যা
দেহকোষ আর জনন কোষের মধ্যে কি কি ক্রোমোজোমগুলো থাকে। আচ্ছা, এবার আমি মানুষের যে ক্রোমোজোম সংখ্যা একটু বলে দিই। আচ্ছা বলে দিই মানুষের, তাহলে মানুষের মধ্যে দেহকোষের ক্রোমোজোম কত? 22 জোড়া, মনে রাখতে হবে। তাহলে মানুষের ক্ষেত্রে দেহকোষের ক্রোমোজোম কত? না 22 জোড়া। 22 জোড়া মানে 44টা। হ্যাঁ, আর মনে রাখতে হবে সেক্স ক্রোমোজোম বা লিঙ্গ নির্ধারণ ক্রোমোজোম। লিঙ্গ নির্ধারণ ক্রোমোজোম কত? 1 জোড়া। 1 জোড়া বা হচ্ছে 2টো। তাহলে 44 আর 2 কত হলো? 46টা। তাহলে মানুষের দেহকোষে ক্রোমোজোম সংখ্যা কত? 46টা। তোমাদের মনে প্রশ্ন আসবে, সে আমি 46টা আমি জানবো কি করে, তাই তো? এই প্রশ্ন উত্তরগুলো থাকে না, স্বভাবতই তোমাদের কৌতূহল থাকে। যদি আমাদের দেহের একটা কোষকে নেওয়া যায় এবং তারপর সেটাকে যদি মাইক্রোস্কোপের তলায় দেখা যায়, দেখা কিন্তু খুব শক্ত, মানে ক্রোমোজোমটাকে ডিটেক্ট করা। দেখতে হবে যে কোন স্টেজে কোষ বিভাজনের আছে। যদি ইন্টারফেস দশা থাকে তখন কিন্তু আমরা ক্রোমোজোম বুঝতে পারবো না, তখন আমরা দেখব কি না নিউক্লিয় জালিকা। যখন সেই কোষটা বিভাজন হবে ঠিক সেই সময় মেটাফেজ স্টেজে আমরা লক্ষ্য করব, কলচিসিন বলে একটা দিতে হয়, আমরাও দেখেছি আর কি ক্রোমোজোমগুলো কেমন হয় আর কি মাইক্রোস্কোপের তলায় দেখেছি যে এরকম করে ছড়িয়ে ছিটিয়ে থাকে। সব মাইক্রোস্কোপও কিন্তু ভালো দেখা যায় না, খুব ভালো মাইক্রোস্কোপ দেখতে হয়। যাই হোক, সেই মাইক্রোস্কোপের তলায় কিন্তু মেটাফেজ দশার ক্রোমোজোমগুলোকে ডিটেক্ট করতে হবে। তখন দেখবো কি না মানুষের যদি কোনো কোষের যে বিভাজনের স্টেজগুলো লক্ষ্য করা যায় তখন দেখবো যে 22 জোড়া হচ্ছে অটোজোম। আচ্ছা আমি এটা লিখে দিচ্ছি, লেখার জায়গা নেই, অটোজোম মনে থাকবে। অটোজোম পরীক্ষায় পড়বেই কিন্তু অটোজোম। আর এটা হচ্ছে লিঙ্গ নির্ধারণ ক্রোমোজোম, লিঙ্গ নির্ধারণ ক্রোমোজোম, হ্যাঁ, বা হচ্ছে সেক্স ক্রোমোজোম। এটা কি? 1 জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম, সেক্স ক্রোমোজোম বাংলাতেই লিখছি যেহেতু। আচ্ছা, সেক্স ক্রোমোজোম তাহলে কত হলো? না 1 জোড়া। তাহলে মনে থাকবে অটোজোমের সংখ্যা কত? 44টা। আর সেক্স ক্রোমোজোমের সংখ্যা কত? না হচ্ছে 2টো। লিঙ্গ নির্ধারণ ক্রোমোজোমের মধ্যে জানো তোমরা প্রত্যেকে, পুরুষের ক্ষেত্রে কত? পুরুষের ক্ষেত্রে হচ্ছে XY, আর হচ্ছে ফিমেলের ক্ষেত্রে হবে XX। এগুলো আমি পরবর্তী অধ্যায়ে আমি আলোচনা করব, মানে যখন বংশগত রোগ নিয়ে বলবো তখন আমি ভালো করে বলে দেবো, এখন চিন্তা কিছু নেই। এখন আমরা মটর গাছের সম্বন্ধে জানি। তাহলে মটর গাছে কজোড়া বিপরীত বৈশিষ্ট্য থাকে? না 7 জোড়া, মনে রাখতে হবে। 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য কি কি? যেমন যদি বলে যে মুকুলটা আর কি, ফুলটা তোমার কক্ষে হলো না অগ্রভাগে? কক্ষেটা হচ্ছে তোমার ডমিনেন্ট ক্যারেক্টার। আচ্ছা, মটর গাছের যখন আমরা বাজার থেকে মটর বীজ আনি, অর্থাৎ আমরা ঘুগনির মটর আনি, সেখানে লক্ষ্য করে দেখা যায় কি বেশিরভাগ মটরই কিরকম হয়? হলুদ। তাহলে হলুদটা হলো প্রকট বৈশিষ্ট্য। আর গোলাকার, গোলাকারটা দেখবে বেশিরভাগ ক্ষেত্রেই মটর গাছের বীজ হলুদ হয়, গোলাকার হয়। তাহলে গোলাকার হচ্ছে একটা প্রকট বৈশিষ্ট্য। তার ক্ষেত্রে খুব দু একটা হয়তো সবুজ দেখা গেল, সবুজ হলো কি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। গোলাকার, গোলাকার হলুদ যে গোলাকার, গোলাকারটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হচ্ছে কুঞ্চিত। যখন ডাইহাইব্রিড ক্রস বলবো তখন তোমাদের হলুদ গোলাকার আর সবুজ কুঞ্চিত নিয়েই বলবো তখন তোমাদের। এখন ডাইহাইব্রিড ক্রসটা কি না তোমাদের ক্লাস 9-10 পক্ষে একটু হয়তো শক্ত, যারা একটু পড়াশোনার দিকে ভালো তারা ডাইহাইব্রিড ক্রসটা করবে বা করার চেষ্টা করবে। আমি যাদের গ্রাম বাংলার ছেলে আছে তাদের আমি বলবো যে ডাইহাইব্রিড ক্রসটা পরীক্ষার সময় যদিও দেয় আর কি, তাহলে কিন্তু তোমরা না করার চেষ্টা করবে। কারণ কি, ওখানে পরীক্ষার হলে গিয়ে ঠিক মতন মেলাতে পারবে না, গ্যামেটগুলোর সঙ্গে গুলিয়ে ফেলবে। যদি আরো একটু উঁচু ক্লাসে ওঠো, 11-12 যখন ওঠো, তখন তোমাদের ডাইহাইব্রিড ক্রসটা কিন্তু ভালো করে ব্যাখ্যা করো। হ্যাঁ, ডাইহাইব্রিড ক্রসের সূত্রটা আমি অবশ্যই এখানে বলে দেবো, যেটা তোমরা জানতে পারবে বা জানা দরকার এবং হচ্ছে পরীক্ষার সময় দেয় ডাইহাইব্রিড ক্রসের সূত্র, সেটা আমি বলে দেবো পরে, অনুপাতগুলো বলে দেবো। এখন দেখো, এই যে মটর গাছগুলো হলো 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্যগুলো বলছিলাম। তারপরে দেখবে ফলের আকার, হ্যাঁ, ফল মানে কোনগুলো বলো তো? মটর গাছের ফল মানে মটরশুঁটি আমরা, হ্যাঁ, সেই মটরশুঁটিগুলো দেখতে কিরকম হয় দেখবে, অনেক সময় সবুজ থাকে আবার হলুদ থাকে, হ্যাঁ। এইগুলো 7 জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য, তোমরা একটু ভালো করে দেখে নেবে, বা দরকার হলে আমি যদি জানতে চাও, যদি বই থেকে যখন প্রশ্ন সমাধান করব তখন আমি পারলে বই থেকে ছবি তুলে দিয়ে দেবো, বিভিন্ন 6টা বই থেকে যেগুলো বেস্ট উত্তর, সেগুলো আমি যখন পরবর্তী ক্ষেত্রে বাণী সংসদে যখন বইটা সম্বন্ধে বলবো তখন আমি সেটা বলে দেবো, হ্যাঁ, যে উত্তরগুলো তখন তোমাদের ডিসপ্লের সাহায্যে বলে দেবো। আচ্ছা, এবার দেখো খুব মজার জিনিস, মেন্ডেল মটর গাছ তো নিলেন, মটর গাছ নেওয়ার পরে তিনি এত সফল হলেন কেন? এই প্রশ্নটা কিন্তু পড়ে খুব। মেন্ডেল এতটাই ভাগ্যবান যে মটর গাছে কজোড়া ক্রোমোজোম থাকে? জানতে হবে, 7 জোড়া ক্রোমোজোম থাকে। কজোড়া? 7 জোড়া। তাহলে 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য বলছিলাম, এই 7 জোড়া বিপরীত
বৈশিষ্ট্যগুলো 7টা ক্রোমোজোমেই থাকবে। তার মানে ধরো একটা ক্রোমোজোমে হয়তো লম্বা, হ্যাঁ, লম্বা বৈশিষ্ট্য, আর পাশেও ধরো আর একটা ক্রোমোজোম আছে, হ্যাঁ, সেটাও হয়তো লম্বা বৈশিষ্ট্য। তাহলে দুটো লম্বা বৈশিষ্ট্য যখন, আচ্ছা দেখো এটা কেমন করে থাকে আমি তোমাদের ধারণাটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ। এটা ধরো ক্যাপিটাল টি, আর এটা হচ্ছে ক্যাপিটাল টি। তাহলে ক্রোমোজোম গুলো এরকম থাকবে। তাহলে এক জোড়া, কত জোড়া থাকবে? 7 জোড়া। এবার ভালো করে বোঝো, যখন এই ক্রোমোজোমের মধ্যে দুটো জিন, আচ্ছা জিন বলতে কি বোঝায়? ডিএনএ এর অংশ, জানো তো? এই ক্রোমোজোম গুলোর গায়ে খুব সরু সরু সূক্ষ্ম 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 ডিএনএ থাকবে। ধারণা খুব পরিষ্কার করতে হবে জীবন বিজ্ঞান সম্বন্ধে, তাহলে কিন্তু তোমাদের জীবন বিজ্ঞান পড়তেও ভালো লাগবে, আর তখন তোমরা অন্য কাউকে বলতেও ঠিক ঠিক পারবে। দেখো তাহলে এই ক্রোমোজোম গুলোর মধ্যে যে জায়গায় যে জায়গায় এই যে চারিত্রিক বৈশিষ্ট্যটা থাকে তাকে বলা হচ্ছে ক্রোমোজোম, জিনের লোকাস। তাহলে এই ক্রোমোজোমটা জিনের লোকাস কোথায়? আমি একটা ফুটকি দিয়ে দেখিয়ে দিয়েছি, একটা বিন্দু দিয়ে দিচ্ছি, তাহলে এটা হচ্ছে জিনের লোকাস। তাহলে এই যে জিনের লোকাস, সেই লোকাসে আমরা কিরকম জিন দেখতে পাচ্ছি? দুটোই ক্যাপিটাল জিন দেখতে পাচ্ছি, হ্যাঁ। তাহলে এবার অ্যালিল কাকে বলে? পরস্পর, খুব মন দিয়ে শোনো, পরস্পর বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য যুক্ত যুগ্ম জিনকে অ্যালিল বলে। আবার বলছি, পরস্পর বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য। তাহলে এখানে দুটো চারিত্রিক বৈশিষ্ট্য কি? লম্বা আর বেটে। লম্বা বেটের মধ্যে এখানে দেখা যাচ্ছে কি না, দুটোই লম্বা, খাঁটি যেহেতু লম্বা। দেখা গেল একটা আমি দেখালাম কি, যে স্মল টি, হ্যাঁ। দুটি বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য যুক্ত জীবে, মানে ক্রোমোজোমের মধ্যে যখন দুটি, একটা ক্রোমোজোমের লোক আছে, হ্যাঁ, যখন এই যে ইয়েগুলো মানে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো কি না, যখন একটা একে অপরের আর কি অ্যালিল হবে। কিরকম অ্যালিল হবে আমি একটু বলে দিচ্ছি। তাহলে জিনের লোকাসটা বুঝতে পারলে ক্রোমোজোমের মধ্যে থাকবে। তাহলে পরস্পর বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য, মনে রাখো, বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য যুগ্ম জিন, যুগ্ম মানে দুটো জিন, যুগ্ম জিনকে অ্যালিল বলে বা অ্যালিলোমর্ফ বলে। খুব সহজে বলে দিলাম। তাহলে দুটি ভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্যযুক্ত যুগ্ম জিনকে অ্যালিল বলে। আচ্ছা এবার দেখো হোমোজাইগাস হেটারোজাইগাসটা খুব সহজে বলে দিই। যদি এই ক্যাপিটাল টিটার মধ্যে দুটোই যদি ক্যাপিটাল টি থাকে, কি বললাম? যদি দুটো ক্যাপিটাল টি থাকে তাহলে এটাকে কি বলবো? হোমোজাইগাস। খুব সহজ, হোমো মানে একই রকম, হ্যাঁ, হোমোজাইগাস, হ্যাঁ, হোমোজাইগাস। এবার যদি একটা ক্যাপিটাল টি হয় আর একটা যদি হচ্ছে একটা ক্যাপিটাল টি একটা স্মল টি হয়, হেটারোজাইগাস। কি বলবো? হেটারোজাইগাস। বুঝতে পারলে? আমি লিখছি না ভালো করে হেটারোজাইগাস, কারণ প্রচুর সময় লাগবে তো লিখতে গেলে, সেই জন্য। হেটারোজাইগাস হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি। আর যদি একই রকম হয় তখন বলবো হোমোজাইগাস। হ্যাঁ, হোমোজাইগাসের মধ্যে আর কি হতে পারে বলো তো? স্মল টি হতে পারে। কেন? দুটো একই রকম, হোমোজাইগাস। আচ্ছা এবার তাহলে হোমোজাইগাস হেটারোজাইগাস সম্বন্ধেও বুঝলে, চারিত্রিক বৈশিষ্ট্যগুলো সম্বন্ধেও বুঝলে, মেন্ডেলের এক সংকর জনন সম্বন্ধেও জেনে নিলে। তাহলে এক সংকর জননের পরীক্ষাটা বলতে পারবে, নিজের ভাষাতে লিখবে, কখনোই বই থেকে মুখস্থ করবে না। আমি আরেকবার খুব দ্রুত বলে দিচ্ছি যে একজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য জীবের মধ্যে সংকরায়ন ঘটালে সেই চারিত্রিক বৈশিষ্ট্যগুলো মিশে যায় না, বরঞ্চ অপত্য জীব সৃষ্টিকালে তারা আলাদা হয়ে যায়। এখানে পরীক্ষার জন্য একটি খাঁটি লম্বা এবং খাঁটি বেটে মটর গাছ নেওয়া হলো, তাদের মধ্যে ইতর পরাগযোগ ঘটানো হলো, 2 নম্বর পয়েন্ট বলবে। দ্বিতীয় ইতর পরাগযোগ ঘটানোর পরে প্রথম অপত্য বংশে বা ফার্স্ট ফিলিয়াল জেনারেশনে যে উদ্ভিদ পাওয়া গেল তারা সবাই লম্বা। এবার এই সংকর লম্বা উদ্ভিদের মধ্যে স্বনিষেক ঘটানো হলো। স্বনিষেক ঘটালে আমরা লক্ষ্য করলাম কি, 3টে উদ্ভিদ লম্বা পেলাম, একটা উদ্ভিদ বেটে পেলাম। তাহলে এর থেকে কি সিদ্ধান্ত নেওয়া গেল? যে চারিত্রিক বৈশিষ্ট্য যে বেটেটা সেটা কিন্তু হারিয়ে গেল না, আবার ফিরে পেলাম। দ্বিতীয় বৈশিষ্ট্য কি বলবে? যে এই যে তিনটে যে লম্বা উদ্ভিদ পেলাম তাদের মধ্যে যদি আবার স্বনিষেক ঘটানো যায় তাহলে আমরা লক্ষ্য করব কি, একটা অর্থাৎ 25% হচ্ছে খাঁটি লম্বা, দুটো হচ্ছে সংকর লম্বা, আবার একটা হচ্ছে খাঁটি বেটে। তাহলে জিনোটাইপ অনুপাত কত? এক সংকর জননের ক্ষেত্রে যে এই 1:2 হচ্ছে, এগুলো কি না এক সংকর জনন, হ্যাঁ, কি মনে রাখবে? এক সংকর জনন। তাহলে এক সংকর জননের ক্ষেত্রে মনে রাখতে হবে কি না, এই যে এক সংকর জননের ক্ষেত্রে মনে রাখতে হবে যে এই এক সংকর জননের ক্ষেত্রে কি বললাম, যে এই জিনিসটা যখন তোমাদের এক সংকর জননের, এটা হচ্ছে অনুপাত বললাম, কি বললাম না, হেটারো জায়গা, হ্যাঁ। এক সংকর জননের ক্ষেত্রে এই যে অনুপাতটা বললাম, সেই অনুপাতটা তোমাদের মনে রেখে দিতে হবে। কি করে মনে রাখবে? এক সংকর জননের অনুপাত, ওটাতে লেখাই যায় না, আবার এইগুলোতে কোনো সময় লেখা যাচ্ছে, কোনো সময় লেখা যাচ্ছে না। এক সংকর জননের অনুপাত, এটা কিন্তু পরীক্ষায় পড়বেই, মাধ্যমিকে অবশ্যই পড়বে। এক সংকর জননের অনুপাত বললাম। আচ্ছা এবার দ্বিসংকর জননটা
তোমাদের খুব দ্রুত বলে দিচ্ছি। দ্বিসংকর জনন যারা পড়াশুনোতে একটু পেছিয়ে থাকবে তাদের দ্বিসংকর জননটা পড়ার দরকার নেই। তখন এখানে কি বলবে, দ্বিসংকর জননের সূত্রটা কিন্তু বলতে হয়। দ্বিসংকর জননের সূত্রটা একটু বলে দিই, খুব সহজে বলে দিচ্ছি দেখো। তাহলে এক জোড়া বলেছিলাম ওখানে, দুজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্যযুক্ত জীবের মধ্যে সংকরায়ন ঘটালে সেই চারিত্রিক বৈশিষ্ট্যগুলো কখন মিশে যায় না, বরঞ্চ অপত্য জীব সৃষ্টিকালে তারা, এই পর্যন্ত কিন্তু একই, অপত্য জীব সৃষ্টিকালে বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্যগুলো, খুব মন দিয়ে শোনো, বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্যগুলো তাদের সম্ভাব্য সকল সমন্বয়ে, এই কথাটা বলতে হবে, সম্ভাব্য সকল সমন্বয়ে স্বাধীনভাবে সঞ্চারিত হয়। সেই জন্য দ্বিতীয় সূত্রটাকে বলা হচ্ছে ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট বা স্বাধীন সঞ্চারণ সূত্র। তাহলে ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট কোন সূত্রকে বলি? দ্বিতীয় সূত্রকে। এখানে কি সম্ভাব্য সকল সমন্বয়ে স্বাধীনভাবে সঞ্চারিত হয়। তাহলে দ্বিসংকর জননের শুধু একটু অনুপাতটা মনে রেখে দাও। দ্বিসংকর জননের ফিনোটাইপ অনুপাত কত হবে? আচ্ছা, দ্বিসংকর জননের, হ্যাঁ, দ্বিসংকর জননের আমি পরে যদি সম্ভব হয় তাহলে দ্বিসংকর জননটা বলে দেবো। দ্বিসংকর জননের ফিনোটাইপ অনুপাত, হ্যাঁ, ফিনোটাইপ অনুপাত, এটা কিন্তু পরীক্ষা দেয়। ফিনোটাইপ অনুপাত কত? 9:3:3:1। হ্যাঁ, এখানে কি 9টা হচ্ছে হলুদ গোলাকার হবে। আচ্ছা, 3টে হবে কি সবুজ গোলাকার, 3টে হবে সবুজ মানে হলুদ কুঞ্চিত, আর একটা হবে সবুজ কুঞ্চিত। হ্যাঁ, সবুজ কুঞ্চিত। তাহলে সবুজ কুঞ্চিত হচ্ছে একটা, হ্যাঁ, সবুজ কুঞ্চিত হচ্ছে এইটা 9। এবার এর জিনোটাইপ অনুপাতটা অনেক সময় দিয়ে দেয়। 9টাকে কিরকম ভাবে একবার মুখস্থ মতন করে নেবে। 1 2 2 4, দেখো 3টাকে ভাঙছি, 1 2 1 2 1, দেখবে বইতে এরকম থাকবে 1 2 2 4 1 2 1 2 1। এটা কি হলো? এটা হচ্ছে জিনোটাইপ অনুপাত। জিনোটাইপ অনুপাত, এতে একদমই লেখা যায় না, হ্যাঁ, জিনোটাইপ অনুপাত, এগুলো তো বইতে থাকবে, তোমরা দেখে নেবে। তাহলে জিনোটাইপ অনুপাতটা বুঝতে পারলে, দ্বিসংকর জননটা বললাম, মানে খুব সংক্ষেপে বললাম আর কি, শুধু সূত্রটা বললাম আর এটা। তাহলে একসংখ্য জননের পরীক্ষায় যদি পড়ে একসংখ্য জননের সূত্রটা অবশ্যই তোমরা করবে, খুব সহজভাবে বলবে। একসংখ্য জননের ফিনোটাইপ অনুপাত কত হলো? 3:1। একসংখ্য জননের জিনোটাইপ অনুপাত কত হলো? 1:2:1। হ্যাঁ, তাহলে বংশগতি সম্বন্ধে জানলে, অ্যালিল কাকে বলে? পরস্পর বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্যযুক্ত যুগ্ম জিনকে। তাহলে ক্যাপিটাল টি বা স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি, এই যে যুগ্ম জিন, জিন কাকে বলে? জিন হচ্ছে একটা ক্রোমোজোমের ডিএনএ এর অংশ, ক্রোমোজোমের ডিএনএ এর অংশ, যেটা একটা চারিত্রিক বৈশিষ্ট্য বহন করে। তাহলে চারিত্রিক বৈশিষ্ট্যকারী, হ্যাঁ, ডিএনএ এর একটা অংশকে বলা হবে জিন। জিন কোথায় থাকে আমি আরেকবার বলে দিই, জিন থাকবে ক্রোমোজোমে। ক্রোমোজোম কোথায় থাকবে? নিউক্লিয়াসে। নিউক্লিয়াস কোথায় থাকে? কোষের মধ্যে। কোষ কাদের, কতগুলো বা কোষগুলো কি নিয়ে গঠিত? জীব গঠনের একক কোষ। আমি তোমাদের নিজের প্রশ্ন উত্তর করে করে বলে দিচ্ছি, যাতে তোমাদের ধারণাগুলো যেগুলো থেকে থাকে। এখন ব্যাপার হচ্ছে কি, যে যখন তোমরা পড়াশুনো করো সমস্ত কিছু ধারণা কিন্তু পরিষ্কার থাকে না। সেই জন্য আমি যখন আলোচনা করছি তোমাদের সুবিধার জন্য নিজে প্রশ্ন করে নিজেই উত্তর বলে দিচ্ছি, যাতে তোমাদের ধারণাটা একদম স্বচ্ছ হয়ে যায়, জীবন বিজ্ঞান যাতে খুব বুঝতে ভালো পারো। তাহলে বংশগতি বিদ্যা সম্বন্ধে জানলে মেন্ডেলের 7 জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্যটা পড়ে নেবে। হ্যাঁ, মেন্ডেল কেন মটর গাছ বেঁচেছিলেন কেন না, মটর গাছ হচ্ছে পরবর্তী জেনারেশনে খুব তাড়াতাড়ি একবার মটর গাছের বীজ হলো, তারপর পরবর্তী আবার 3-4 মাস 5-6 মাস বাদে আবার নতুন মটর গাছ হতে পারে, অর্থাৎ জেনারেশনের গ্যাপটা খুব ছোট। দ্বিতীয়ত কি না, সহজে স্বপরাগযোগ ইতরপরাগযোগ ঘটানো যায়। আচ্ছা, মেন্ডেলকে বলা হচ্ছে সব থেকে সৌভাগ্যবান। কেন না, মেন্ডেল এমনই একটা গাছ তিনি ভাগ্যক্রমে চুজ করেছিলেন, যে গাছের 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য 7 জোড়া ক্রোমোজোমের মধ্যেই ছিল, না হলে কিন্তু মেন্ডেল কখনোই এইরকম রেজাল্ট পেতেন না। আমাদের বংশগতি সম্বন্ধে আরো কিছু জানতে পারতাম না। যদি আমাদের এরকম কোনো ক্ষেত্রে যদি এরকম ক্রস করানো হয়, কিছুতেই পাওয়া যাবে না, কারণ আমাদের জিনগুলো, মনে রাখা, পরে বলবো তোমাদের যদি সুযোগ হয়, যে জিনগুলো কি হয় ক্রোমোজোমের মধ্যে পাশাপাশি থাকে এক, আর ক্রোমোজোমের জিনগুলো একসঙ্গে তারা ইন্ডিপেন্ডেন্টলি অ্যাসর্ট করে না, তাদের মধ্যে লিঙ্কেজ থাকে। লিঙ্কেজ জিনিসটা পরে বলবো। হ্যাঁ, তাতে লিঙ্কেজ থাকার জন্য কখনো রেজাল্ট পাওয়া যাবে না। লিঙ্কেজ যদি হয় তাহলে মেন্ডেলের সূত্র তখন কাজ করবে না। আচ্ছা, এখানে খুব তাড়াতাড়ি মনে পড়লো অসম্পূর্ণ প্রকটতা সম্বন্ধে বলে দিই। অসম্পূর্ণ প্রকটতা মানে কি? ইনকমপ্লিট ডমিনেন্স। এখানেও কিন্তু ডমিনেন্সের ক্ষেত্রে যেমন আমরা দেখেছিলাম খাঁটি লম্বা মটর গাছ হয়েছে, এখানে কিন্তু তা হবে না। যদি একটা খাঁটি লাল ফুলের মধ্যে আর খাঁটি হচ্ছে সাদা ফুলের মধ্যে যদি ক্রস ঘটানো হয়,
ইভিনিং প্রিমরোজ বা সন্ধ্যামালতী গাছের মধ্যে, তখন দেখবো যে প্রথম অপত্য বংশেই কিন্তু যে ফার্স্ট ফিলিয়ার জেনারেশনে যে চারটে যে উদ্ভিদটা পাওয়া যাবে, তার মধ্যে একটা উদ্ভিদ হবে কি না লাল, দুটো হবে বেটে মানে দুটো হবে গোলাপি, লাল এবং সাদার মাঝামাঝি, আর একটা হবে কি না সাদা। তাহলে এখানে কি হলো, এখানে মেন্ডেলের যে সূত্রটা ডমিনেন্ট তার সূত্রটা খাটলো না, সেটাকেই বলা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা বা ইনকমপ্লিট ডমিনেন্স। এখানে কিন্তু মেন্ডেলের যে সূত্র সেটাকে মেনে চলে, কিন্তু তাদের ল অফ ডমিনেন্স আর রিসেসিভটা কিন্তু মেনে চলছে না। মেন্ডেলের সূত্র থেকে একটু মাত্র মানে বিচ্যুত হয়ে যাচ্ছে, যেহেতু ডমিনেন্ট আর রিসেসিভ ক্যারেক্টারটা সরাসরি পাচ্ছি না, তাদের মধ্যবর্তী একটা ক্যারেক্টার পাচ্ছি। তাহলে বংশগতি সম্বন্ধে আমি খুব দ্রুত চেষ্টা করলাম বলে দেওয়ার, অনেক কিছু ধারণা দেওয়ার। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে 9433914950 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জানতে পারো। কোন কোন বিষয় তোমাদের জানতে ইচ্ছা করছে, হ্যাঁ সেইগুলো তোমরা জানতে পারো, আমি তোমাদের সেই বিষয়ের উপরে খুব সুন্দর করে ভিডিও তৈরি করে দেবো। সবাই খুব ভালো থাকবে, একটু মন দিয়ে পড়াশোনা করো। অনেক অনেক শুভকামনা রইল প্রত্যেকের জন্য। এর আগের অংশটাতে আমি অসম্পূর্ণ প্রকটতাটা বলে দিলাম, দ্রুতগতিতে আমি দ্বিসংকর জননেরও বলে দিয়েছিলাম। দ্বিসংকর জননের ব্যাখ্যাটা আমি করিনি, কারণ হয়তো অনেকে ঠিক পারবে না বলে। আর এক সংকর জননের ক্ষেত্রে আমি লম্বা মটর গাছ এবং বেটে মটর গাছের দিয়েই আমি পরীক্ষাটা করে দিয়েছিলাম, যাতে তোমাদের মেন্ডেলের এক সংকর জননের পরীক্ষাটা পড়লে যেন তোমরা লিখে দিতে পারো। কিন্তু অনেক সময় কি হয়, পরীক্ষাতে গিনিপিগের ক্ষেত্রে উদাহরণটা চেয়ে বসে, তখন তো তাহলে তোমরা পারবে না। তাহলে তার জন্য আমি গিনিপিগের অংশটা ব্যাখ্যা করে দিচ্ছি, সেটাও খুব সহজ। তাহলে এই অংশটা আমি মুছে দিচ্ছি, যে কিভাবে মটর গাছের ক্ষেত্রে আশা করি 2-3 বার করে বলে দিয়েছি, এবং 2-3 বার করে বলে দেওয়ার জন্যে তোমরা আশা করি যে সমস্ত কিছু ভিডিওগুলো ঠিক মতন ভাবে জানতে পেরেছো। সেই জানতে যাতে পারো তার জন্য আমি 2-3 বার ব্যাখ্যা করে দিচ্ছি। তাহলে এই অংশটা মুছে দিচ্ছি, মুছে দিয়ে আমি একবার খুব সহজে আমি তোমাদের বইয়ের থেকে ছবিটা দিয়ে দেবো, কারণ আমি এখানে লেখার থেকে তোমাদের বইয়ের ছবিটা আরো ভালো হবে। আমি তাই এটা মুছে দিচ্ছি, মুছে দিয়ে তোমাদের এক সংকর জননের যে কালো কালো এবং আচ্ছা প্রথমে এক সংকর জননটা একটু বলে নি। কালো, হ্যাঁ কালো হচ্ছে তোমার লোমলা, হ্যাঁ কালো লোমলা একটা গিনিপিগ নেওয়া হলো, ঠিক আছে। তাহলে কালো খাঁটি বৈশিষ্ট্যযুক্ত গিনিপিগের মধ্যে ক্রস করানো হবে। তাহলে কালো বৈশিষ্ট্য, আচ্ছা কালো বৈশিষ্ট্য তাহলে হচ্ছে গিনিপিগের ক্ষেত্রে। আর একটা খাঁটি মানে বেটে খাঁটি হচ্ছে তোমার সাদা, সাদার ক্ষেত্রে আমি আচ্ছা সবুজটাই নিলাম। তাহলে এক্ষেত্রে কি হবে সাদা, তাহলে এটা হচ্ছে কালো, খুব সহজ, ভয় খাওয়ার কিচ্ছু নেই গো। আচ্ছা এটা হচ্ছে সাদা, তাহলে সাদা হচ্ছে গিনিপিগ নেওয়া হলো। তাহলে এবার তাদের মধ্যে হচ্ছে কি করা হবে, ঠিক আগের মতন এখানেও দেখো, ঠিক আমি তোমাদেরই দেখিয়ে দিচ্ছি। তাহলে কি হবে, ক্যাপিটাল বি হবে, স্মল বি হবে। আবার এদিকে দেখো ক্যাপিটাল বি স্মল বি। তাহলে কি হলো না এই যুক্ত থেকে এই দু ধরনের গ্যামেট তোমার তৈরি হলো, তাই তো। মানে জীব যে কালো যে বৈশিষ্ট্য সেটা দুরকম ভাবে হতে পারে, যখনই তাদের ক্রস ফার্টিলাইজেশন ঘটানো হবে তাহলে ক্যাপিটাল বি হতে পারে, স্মল বি হতে পারে। আবার হচ্ছে তাহলে এই যে ধরনের সংকর, এটাকে কি বলা হলো সংকর, হ্যাঁ ঠিক এখানেও তাই, সংকর কি হবে কালো। তাহলে আমরা প্রথম অপত্য বংশে কিরকম পেয়ে যাব না সংকর কালো পেয়ে যাব। এবার এই সংকর কালোগুলোর মধ্যে যদি আমরা এখানে মনে রাখতে হবে, এখানে তো আর সেলফ পলিনাইজেশন হবে না, এখানে সব সময় কিন্তু ইতর মানে ক্রস ফার্টিলাইজেশন ঘটাতে হবে, অর্থাৎ প্রাণীগুলোর মধ্যে কি করাতে হবে না তাদের মধ্যে ক্রস করাতে হবে। ক্রস করাতে হবে মানে তাদের মধ্যে দুটো এই বৈশিষ্ট্যযুক্ত জীবের মধ্যে তাদের মধ্যে ক্রস করাতে হবে। সেই ক্রস করানোর ফলে তাদের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো পাওয়া যাবে, তাহলে কিরকম গ্যামেট হবে, ঠিক একই রকম গ্যামেট হবে। এখানে হলো ক্যাপিটাল বি, এখানে হলো স্মল বি, এখান থেকে একটা এটা নিয়ে নাও, আবার ঠিক এখান থেকেও নিয়ে নাও এই ক্যাপিটাল বি আর স্মল বি। হ্যাঁ আমি খুব তাড়াতাড়ি বলে দিচ্ছি, ক্যাপিটাল বি স্মল বি বইতে থাকবে, বইতেও তোমরা দেখে নিতে পারবে, কিচ্ছু অসুবিধা নেই। তাহলে এখানে কি হবে, তাহলে ক্যাপিটাল বি হবে। আচ্ছা এখানে দেখো ক্যাপিটাল বি স্মল বি হবে, এখানে ক্যাপিটাল বি স্মল বি হবে। আচ্ছা এবার তোমরা অবশ্যই বলতে পারবে তাহলে ক্যাপিটাল বি মানে কি খাঁটি কালো,
খাঁটি কালো গিনিপিগ হবে, তাই তো। আর এখানে কি ক্যাপিটাল বি স্মল বি মানে হচ্ছে শঙ্কর কালো, খুব সহজ, শঙ্কর কালো হবে। আর এখানে কি হবে, সাদা, হ্যাঁ, সাদা গিনিপিগ তৈরি হবে। তাহলে এখানে ঠিক সব একই রকম, এক শঙ্কর জননের ক্ষেত্রে যেমন অনুপাতটা দেখেছিলাম, তিনটে হচ্ছে কালো হলো, হ্যাঁ, তিনটে কালো হলো, আর হচ্ছে একটা হলো কি সাদা। তাহলে ফিনোটাইপ অনুপাত কত, এখানেও ঠিক তাই। তাহলে হচ্ছে কালো হলো কত, তিনটে, আর সাদা কতগুলো হবে, না সাদা হবে একটা। এগুলো আর লিখে মুছে সময় নষ্ট করছি না, কারণ হচ্ছে সময়টা খুব দামি, হ্যাঁ। তাহলে এখানে 3:1 হলো, আর একটাই শুধু লিখে দিচ্ছি, হ্যাঁ। তাহলে একটা হলো কালো, আচ্ছা কালো কতগুলো পাবো, তিনটে গিনিপিগ, আর সাদা কতগুলো পাবো, না একটা। তাহলে এখানে কি ফিনোটাইপ অনুপাত আগের মতনই হবে 3:1। জিনোটাইপ অনুপাত কত, শঙ্কর লম্বা, তাহলে শঙ্কর হচ্ছে কালো, শঙ্কর কালো কতগুলো পাবো, দুটো। খাঁটি কালো কতগুলো পাবো, না একটা, হ্যাঁ। আচ্ছা খাঁটি সাদা কতগুলো পাবো, একটা। তাহলে একই রকম ভাবে, হ্যাঁ, একই রকম ভাবে আমরা মেন্ডেলের এক শঙ্কর জননের যে গিনিপিগের যে পরীক্ষাটা সেটা আমরা জেনে নিলাম, তাই তো। এটা তোমাদের পরীক্ষায় পড়বে, এক শঙ্কর জননটা 2024-25 সালের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ 24 সালে দেখছিলাম দ্বিশঙ্কর জনন পড়ে গেছে, সেই জন্য এক শঙ্কর জননের যেমন লম্বা এবং বেটে মটর গাছ দিয়ে যেমন বলে দিলাম, এবং তোমাদের কালো গিনিপিগ এবং সাদা গিনিপিগের মধ্যে দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে তোমাদের হয়তো প্রশ্ন আসবে যে স্যার তাহলে দ্বিশঙ্কর জননটা একবার বলে দিন। হ্যাঁ, দ্বিশঙ্কর জননটা ঠিক আছে আমি বলে দিচ্ছি, কিন্তু চেষ্টা করবে যারা একটু পিছিয়ে পড়া, বিশেষ করে গ্রামাঞ্চলের ছাত্রছাত্রীরা, তারা কিন্তু ডাইহাইব্রিড ক্রসটা না করার চেষ্টা করবে। আমি এর আগেও বলেছি, কেন কি না, তখন পরীক্ষার হলে গিয়ে সেই গ্যামেট গুলো ঠিক মতো তৈরি করতে পারবে না। আমি তোমাদের প্রথমে আচ্ছা কালো যখন আছে তাহলে কালোর ক্ষেত্রে বলে দিচ্ছি, ডাইহাইব্রিড ক্রস মানে দুটো বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্যযুক্ত জীবের মধ্যে সংকরায়ন ঘটাতে হবে। তাহলে এখানে একটা কি নিয়েছিলাম, কালো, কালোর সঙ্গে এবার আর একটা বৈশিষ্ট্য নেবো, কিরকম না রাফ সারফেস, হ্যাঁ, আর 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 মানে হচ্ছে তাদের রাফ, কালো কর্কশ, কালো কর্কশ, আর এখানে নেব সাদা মসৃণ, হ্যাঁ। এগুলো বইতে পেয়ে যাবে, বইতে পেয়ে যাবে, এবং বই থেকেই আলোচনা করা আছে। আমি এখানে বলার থেকে আমি তোমাদের বইয়েতে ডেসক্রিপশনটা থেকে দেখিয়ে দেবো। দেখো কালো সাদা মসৃণের মধ্যে কি হবে না, প্রথম যে ফার্স্ট ফিলিয়াল জেনারেশনে কিরকম হবে না, হচ্ছে সবগুলোই হবে কালো কর্কশ, কালো কর্কশ হবে, বুঝতে পারলে। তাহলে কিরকম হবে না, সবগুলোই হচ্ছে কালো কর্কশ হবে। কালো কর্কশ বলতে গেলে কিরকম হবে, গ্যামেট গুলো কিরকম হবে, ক্যাপিটাল বি হবে, ক্যাপিটাল আর হবে। আচ্ছা, তারপর হচ্ছে ধরো তোমার যদি বলা হয় আর কি, এখান থেকে অনেক অনেক রকম ভাবে গ্যামেট গুলো তৈরি হতে পারে, তার সেক্ষেত্রে শুধু একটুখানি মনে রেখে দাও, ক্যাপিটাল বি আর আছে, এখানে লেখার সময় একটু তুমি এরকম ভাবে লিখতে পারো, অসুবিধা কিছু নেই, ক্যাপিটাল বি। আচ্ছা, তারপরে হচ্ছে ধরো এখানে হচ্ছে স্মল বি হলো সাদার জন্য, আচ্ছা ক্যাপিটাল আর হলো, আচ্ছা তারপরে হচ্ছে কি হবে না, এখানে হচ্ছে স্মল আর, এটা লেখা হয়নি, তাহলে হচ্ছে স্মল আর, এখানে হচ্ছে কি স্মল আরটা রিপ্রেজেন্ট করছে সাদা মসৃণ, স্মল আরটা কিসের জন্য, মসৃণের জন্য। সাদাটা কার জন্য, না বিবিটা, কর্কশটা কার জন্য, রাফের জন্য। কালোটা কার জন্য, না বি এর জন্য। আমি লিখে দেখিয়ে দিলাম। আচ্ছা এখানে হচ্ছে বি, ঠিক আছে। এই একটা হলো, আবার একটা হবে, কিরকম হবে, বি হবে, আর হবে, বি হবে। এবার এই যে চারটে, এক একটা গ্যামেট থেকে ক রকমের গ্যামেট হবে না, 4 রকমের গ্যামেট হবে, হ্যাঁ। সেই 4 রকমের গ্যামেট থেকে তোমার কালো কর্কশ কতগুলো পাবো, 9টা। কালো মসৃণ কতগুলো, মানে কালো মসৃণ কতগুলো পাবো, 3টে। সাদা কর্কশ কতগুলো পাবো, 3টে। আর সাদা মসৃণ পাবো একটা। তাহলে এখানে ফিনোটাইপ অনুপাত ঠিক যেমন আমি তোমাদের বলেছিলাম হলুদ গোলাকারের ক্ষেত্রে, ঠিক এখানেও সেরকম পাবো কি না, 3টে হচ্ছে কালো, মানে 9টা হচ্ছে কালো কর্কশ, 3টে হচ্ছে কালো মসৃণ, 3টে হচ্ছে সাদা, সাদা হচ্ছে কর্কশ, মানে গায়ে রাপ হচ্ছে লোমগুলো থাকবে, আর একটা হচ্ছে সাদা মসৃণ। তাহলে এইরকম ভাবে ডায়াবিট ক্রসটা হবে, কাদের ক্ষেত্রে না, গিনিপিগের ক্ষেত্রে। আচ্ছা, আর মটর গাছের ক্ষেত্রে তোমাদের বই থেকে একদম সরাসরি বইয়ের থেকে তোমাদের বরঞ্চ
ওটা দিয়ে দেবো। যে সমস্ত ছাত্রছাত্রীরা ডায়াবেটিক ক্রসটা জানতে চাইছো তাদের ক্ষেত্রে আমি বই থেকে একবার ডিসপ্লে করে দেবো। তাহলে বংশগতি বিদ্যার সমস্ত কিছু জিনিস কিন্তু আমরা জেনে নিলাম। মোনহাবিট ক্রস, আচ্ছা তার মাঝখানে আর একটা জিনিস হঠাৎই মনে পড়ে গেল, ব্যাক ক্রস এবং টেস্ট ক্রস। এটা কিন্তু খুব মজার। হ্যাঁ, ব্যাক ক্রস এবং টেস্ট ক্রস বলতে কি বুঝি? আচ্ছা, এইখানটাতে ব্যাক, তাহলে এক সংকর জনন হয়ে গেল, দ্বিসংকর জনন হয়ে গেল। এবার ব্যাক ক্রস আর টেস্ট ক্রসটা আমি একটু বলে দিচ্ছি, খুব সহজ। ব্যাক ক্রস এবং টেস্ট ক্রসের ক্ষেত্রে এটা মুছে দিচ্ছি। আচ্ছা, খুব সহজ, দেখো একদম খুব সহজ। এখানে আমরা কি করেছিলাম, আমরা আবার ফিরে যাই, যদি মানে স্বচ্ছন্দ বোধ করো, ক্যাপিটাল টি, স্মল টি মানে খাঁটি লম্বা, খাঁটি বেটে, হ্যাঁ খাঁটি লম্বা, আর লিখছি না আর কি। আচ্ছা, তাহলে কিরকম গ্যামেট গুলো তৈরি হবে? সংকর হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি হলো, এটা সংকর হলো, ক্যাপিটাল টি স্মল টি হলো। তাহলে এটা কি হলো? এটা হচ্ছে পি জনু। হ্যাঁ, পি জনু খুব সহজ, একদম খুব সহজ। মাঝে মাঝে পরীক্ষা দেয়, আমি দেয় বলেই আমি আবার তোমাদের মধ্যে আলোচনা করে দিচ্ছি। তাহলে কিরকম হবে? এটা হচ্ছে F1 জেনারেশন। এবার ভালো করে লক্ষ্য করো, F1 জেনারেশনে তাহলে কি পেলাম? সংকর লম্বা, সংকর লম্বা, তাই তো? এই সংকর লম্বা, এই সংকর লম্বার সঙ্গে যদি জনিত্রীর কোনো কোর্স মানে ক্রস করানো হয়, জনিত্রী মানে ক্যাপিটাল টি বা স্মল টি করানো হয়, তখন তাকে বলা হবে কি না ব্যাক ক্রস। তাহলে সেটা হচ্ছে কি, ডমিনেন্টের সঙ্গে হতে পারে রিসেসিভ, ব্যাক মানে পিছিয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে সেই ব্যাক ক্রসের ক্ষেত্রে কি হবে? সংকর লম্বার সঙ্গে আমরা হয় ডমিনেন্ট বা যে কোনো আমি একটা করতে পারবো। তখন কি হবে? খুব মজার ব্যাপার, যদি ডমিনেন্টের সঙ্গে করা হয় তাহলে সমস্ত উদ্ভিদগুলোই কিন্তু 100 তোমার লম্বা উদ্ভিদ হবে, যদি এই সংকরের সঙ্গে করানো হয়। আর যদি এই রিসেসিভের সঙ্গে করানো হয়, খুব মনে করে দেখো, এই ব্যাক ক্রসটাই যদি রিসেসিভের সঙ্গে ক্রস ঘটানো হয়, অর্থাৎ টিটির সঙ্গে যখন ক্যাপিটাল টি স্মল টি করা হবে, তখন তাকে বলা হবে টেস্ট ক্রস। টেস্ট আমি বই থেকে দিয়ে দেবো ভালো করে বোঝানোর জন্য বা দেখার জন্য। তাহলে টেস্ট ক্রস হবে কেন না? ব্যাক ক্রস হচ্ছে একটা বিশেষ, যখন আমরা রিসেসিভের সঙ্গে করাবো তখন হচ্ছে 50% হচ্ছে 50% কি হবে না বেটে হবে, 50% বেটে হবে। এটা পরীক্ষা করার জন্য হয়ে থাকে বলে এটাকে বলা হচ্ছে কি টেস্ট ক্রস। হ্যাঁ, আর ব্যাক ক্রসটা বললাম যে, তাহলে কি বোঝা যাচ্ছে? সমস্ত সমস্ত টেস্ট ক্রস মানে সমস্ত ব্যাক ক্রস, মানে ব্যাক মানে পেছনের দিকে বলছি, তাহলে সমস্ত ব্যাক ক্রসই কিন্তু টেস্ট ক্রস। হ্যাঁ, এবার টেস্ট ক্রসটা কিন্তু সমস্ত কিন্তু ব্যাক ক্রস নয়। টেস্ট ক্রসটা হচ্ছে একটা ব্যাক ক্রসের মধ্যেই বিশেষ একটা অংশ, যেখানে সংকরের সঙ্গে রিসেসিভের ক্রস ঘটানো হচ্ছে। সংকরের সঙ্গে রিসেসিভ বা প্রচ্ছন্ন, হ্যাঁ রিসেসিভ মানে প্রচ্ছন্ন, প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের সঙ্গে যখন ক্রস ঘটানো হবে তখন তাকে বলা হবে টেস্ট ক্রস। এটা কিসের জন্য? জানার জন্য যে আমরা টেস্ট করছি, হ্যাঁ টেস্ট করছি, মনে রাখবে। তাহলে টেস্ট ক্রসটা হচ্ছে এই ক্ষেত্রে বলে দিলাম। তাহলে তোমরা বংশগতি বিদ্যা সম্বন্ধে মোটামুটি ধারণা পরিষ্কার হলো। সবাই একটু ভালো করে পড়াশোনা করো, একটু মন দিয়ে পড়াশোনা করো। যদি কোনো ক্ষেত্রে অসুবিধা হয়, যদি কোনো মনে হয় যে স্যার হোমোজাইগাস, হেটারোজাইগাস বা এরকম কিছু হয়তো সমস্যা, হ্যাঁ আর একটু বলে দিই, আমি বলার সময় তো হোমোজাইগাস বলেছি, হোমোজাইগাস হচ্ছে দেখবে অনেক বইয়ের ক্ষেত্রে হোমোজাইগোট বলেছে, দুটোর মধ্যে তফাৎ আমি করে দিচ্ছি। হোমোজাইগাস হচ্ছে কি না জীবটাকে বলা হচ্ছে হোমোজাইগাস, আর জীবটা যখন তোমার জাইগোট তৈরি করবে তখন সেটাকে বলা হচ্ছে হোমোজাইগোট। হোমোজাইগোটের ক্ষেত্রে কি রকম হবে? এটা হচ্ছে টি হচ্ছে হোমোজাইগোট, হ্যাঁ বা জীবটা যখন বলবো হোমোজাইগাস। আর এই যে ক্যাপিটাল টি স্মল টি, এটা হচ্ছে দু রকম আলাদা, এটাকে বলা হচ্ছে হেটারোজাইগাস হচ্ছে জীবটার নাম, আর যখন জাইগোট বলবো তখন বলবো হেটারোজাইগোট। তাহলে সব ধারণা প্রায় পরিষ্কার হয়ে গেল। তোমরা খুব একটু মন দিয়ে পড়াশোনা করো, চেষ্টা করো, একটু চেষ্টা করলে কিন্তু ভালো ফল করতে পারবে, কিচ্ছু অসুবিধা নেই, খুব সহজ জীবন বিজ্ঞান। আর আমি তো থাকছি তোমাদের সাথে, আর যদি কোনো ক্ষেত্রে কোনো অসুবিধা হয় 9433914950 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জানাতে পারো যে আমি এই ক্লাসে পড়ি, এই বিদ্যালয়ে পড়ি, আমার এই প্রশ্নের উত্তরটা আমি খুব সহজ করে তোমাদের জন্যই। আবার আলাদা যদি 4-5 জন বলে যে স্যার আমি এই ধরনের নতুন ধরনের জিনিস জানতে চাইছি, আমি তাদের জন্য 4-5 জন যদি বলে তখন তাদের জন্য নতুন ভাবে ভিডিও বানিয়ে দেবো। তাদের জন্য বলার জন্য বলে তো দেবোই ফোন করে, আর যদি বলা হয় তাহলে আমি বলে দেবো। ঠিক আছে, সবাই খুব ভালো থেকো, অনেক অনেক শুভকামনা রইল প্রত্যেকের জন্য।